আজ চলুন ঘুরে আসি রাঙামাটির এমন কিছু অসাধারণ জায়গা থেকে, যেখানে গেলে চোখ আটকে যায়, মনটা ভীষণ শান্ত হয়ে যায়। আজকে আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? শহরের এই ব্যস্ততা পেছনে ফেলে আজ চলে যাচ্ছি রাঙামাটি। রাঙামাটি এমন একটা পার্বত্য জেলা যেখানে গেলে মন অজান্তেই ভালো হয়ে যায়। কখনো কখনো কোথাও পৌঁছানোর জন্য নয়, শুধু পথের সৌন্দর্যটা অনুভব করার জন্যই বের হওয়া উচিত। পাহাড়ি এই রাস্তায় গাড়ি ছুটছে, আর মনটা যেন ধীরে ধীরে সব চিন্তা থেকে দূরে চলে যাচ্ছে। গাড়ি চলছে নিজের গতিতে, আর পাহাড়গুলো একের পর এক পিছনে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে এই মুহূর্তটা যে কতটা সুন্দর সেটাই বরং মনে রাখার মতো। কিছু রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, মনের ভিতরে জমে থাকা ক্লান্তিটাও একটু একটু করে দূর করে দেয়। এই পাহাড়ি পথটাও ঠিক তেমনই, যতই সামনে এগোচ্ছি ততই যেন ভালো লাগছে। এই যে গাড়িটা পাহাড়ের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি গাড়িতে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করছি। আসলে ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, মাঝে মাঝে নিজের মনটাকেও একটু সময় দেওয়া। ওয়েলকাম টু এখন আমি আছি রাঙামাটি কাপ্তাই লেক। রাঙামাটি শুধু ঘোরাঘুরি আর ছবি তোলার জায়গা নয়, এই পাহাড় আর কাপ্তাই লেকের সৌন্দর্যের পেছনে রয়েছে অনেক বছরের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের গল্প। আজ আমি ঘুরে দেখাবো রাঙামাটির কয়েকটি জনপ্রিয় জায়গা, আর চেষ্টা করব প্রতিটি জায়গার সৌন্দর্যের পাশাপাশি আপনাদের কিছু অজানা তথ্যও জানাতে। এখন আমরা বোটটি নিয়ে কাপ্তাই লেক হয়ে ছুটে যাচ্ছি নাস্তা করার উদ্দেশ্যে। যেতে যেতে কাপ্তাই লেক বিষয়ে আপনাদের কিছু তথ্য দেওয়া যাক। রাঙামাটি কাপ্তাই লেক এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। পাহাড়, সবুজ বন আর নীল জলের অপূর্ব মেলবন্ধনে জায়গাটি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা। 1960 সালের দিকে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই বিশাল লেকের সৃষ্টি হয়। প্রায় 68,000 একর এলাকা জুড়ে বিস্তৃত এই লেক রাঙামাটির সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ। লেকের বুকে নৌকা ভ্রমণ, চারপাশে পাহাড় আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে কাপ্তাই লেক সত্যি অন্যরকম একটা অনুভূতি দেয়। তাই রাঙামাটি এলে কাপ্তাই লেকের সৌন্দর্য কাছ থেকে উপভোগ না করে ফিরে যাওয়া সত্যিই যেন একটা অপূর্ণতা। লেকটির আয়তন প্রায় 680 বর্গ কিলোমিটার। এই লেকটি তৈরির সময় অনেক কৃষিজমি ও বসতি পানির নিচে চলে যায়। শুধু বসতিই নয়, চাকমা রাজবাড়ির একটি অংশ পানির নিচে চলে যায়। বর্তমানে এই লেক রাঙামাটির পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ। লেকের উপর দিয়ে নৌকা বা স্পিড বোটে ঘুরে পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। কাপ্তাই লেকের উপর দিয়ে বোট দিয়ে এখন আমরা চলে আসছি নাস্তা করতে। আমরা নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম কাপ্তাই লেকের উপর দিয়ে বোট দিয়ে আদিবাসী তাঁতশিল্প দেখার উদ্দেশ্যে। কাপ্তাই লেক যতই ভ্রমণ করছি ততই যেন এর সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে, আর অনেক ভালো লাগছে। চারপাশে তাকালে শুধু পাহাড় আর পানি। আমরা এই পাহাড় আর পানির মাঝখান দিয়ে আমাদের বোট এগিয়ে চলছে আদিবাসী তাঁতপল্লী। আমাদের গন্তব্য এবার পাহাড়ের ভেতরের আদিবাসী তাঁতপল্লী। দেখতে চাই পাহাড়ের মানুষের জীবনযাপন আর তাদের সংস্কৃতিটা কাছ থেকে কেমন। কথা বলতে বলতে এখন আমরা চলে আসছি আদিবাসী তাঁতপল্লী। পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী, বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা শত শত বছর ধরে নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে আসতেছে। একে স্থানীয় ভাষায় কোমর তাঁত বা কোমরে বাঁধা তাঁত বলা হয়।
রাঙামাটি এসে এখানকার স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যবাহী তাঁতশিল্প না দেখলে মিস করবেন। তাদের তৈরি পিনন, হাদি, শাল, থামি এবং হস্তশিল্প সারা দেশে সমৃদ্ধ। এই তাঁতগুলোতে স্থানীয় নারীরা কত নিপুণভাবে কাপড় বুনছেন তা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। নিজেদের ব্যবহারের পোশাকের পাশাপাশি পর্যটকদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর হস্তশিল্প তারা তৈরি করে থাকেন। আপুটি আমাকে ভিডিও করতে দেখে হাসছিল আর বলতেছিল যে ভালো মতো ভিডিও করেন। বাহ, আন্টি কত সুন্দর সুকটান দিচ্ছে। তারপর আমরা অনেক লোকজন প্রচুর ছিল, বৃষ্টি পড়ছিল, তো হালকা পাতলা কাদাও আছে। তো তারপর আমরা চলে যাচ্ছি। তো এই দোকানে দেখেন শাড়িগুলা খুবই সুন্দর, তাদের নিজ হাতে বোনা। তারপর আমরা চলে যাচ্ছি, হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি। এখান থেকে ভিউটা খুবই সুন্দর। ওয়াও, দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যায়, একদম ছবির মতো। এখান থেকে আরো সুন্দর দেখা যায়, খুবই সুন্দর, ছবির মতো লাগতেছে। এখান থেকে যখন আমি উঠছিলাম তখন আমার হাত পা কাঁপতেছিল, এতটা পিছলা ছিল, হাতে ছিল ফোন। তো প্রথমে ওঠার চাইছিলাম বলতে একটা ভয় কাজ করতেছিল, তারপর দেখতেছি মেয়েরা উঠতেছে, তখন সাহসটা বেড়ে গেল, তারপর উঠে গেলাম। দেখেন ইয়েটা কত খারাপ, রাস্তাগুলা খুবই যতটা আশা করছিলাম তার থেকেও বাজে। পাহাড়ে ওঠার যে ইয়েগুলা, সিঁড়িগুলা, মাটির রাস্তা একদম পিছলা হয়ে আছে বৃষ্টি পড়ার কারণে। পাহাড়ের মাঝে একটা ঘর দেখা যায়, ভাবতেছি ঘরটা তোলার জন্য তো ইট, সিমেন্ট, বালু দরকার প্রয়োজন হয়েছে, তো সেগুলা কিভাবে উঠাইলো পাহাড়ের উপরে। এই দেখেন ভিউ একদম ছবির মতো। আপনি যদি রাঙামাটি আসেন একবারে দুইটা ফিল নিতে পারবেন, টাঙ্গুর হাওয়ার প্লাস পাহাড়। এরকম চারিদিকে শুধু পাহাড়, মাঝখানে লেক, একটা অন্যরকম ফিল।
এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে আমরা ভুল করে অ্যামাজন জঙ্গলে চলে আসছি। খুবই ভয়ঙ্কর। তারপর আমরা আর টপে উঠলাম না, হাফসাই গেছি, অনেকটা ক্লান্ত লাগতেছিল। তারপর নেমে যাচ্ছি, পাটা পিছলে যাচ্ছিল বারবার। তো তারপরও অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য পাহাড়ে উঠলাম, এখন নামতেছি। এখন আমরা রওনা হব সুবলং ঝর্ণা দেখা এবং গোসল করার উদ্দেশ্যে। আপনি যদি রাঙামাটি ঘুরতে আসেন আর যদি সুবলং ঝর্ণায় গোসল না করেন তাহলে আপনার ঘোরাটাই বৃথা হয়ে যাবে। তাই অবশ্যই রাঙামাটি আসলে মিস করবেন না সুবলং ঝর্ণায় গোসল করতে। তো এখন আমরা প্রথম স্পট ঘুরতে ঘুরতে প্রায় 11টা বেজে গেছে দুপুর। তো তার জন্য দ্বিতীয় স্পট রাখা হয়েছে সুবলং ঝর্ণা। এখানে গিয়ে আমরা গোসল করব, একটা সেই অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। প্রকৃতির এক অপরূপ দৃশ্য, যেটা আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি। এরকম জায়গাগুলো এতটা সুন্দর, ক্যামেরা হয়তো বা আপনারা বুঝতে পারবেন না জায়গাগুলো কতটা সুন্দর। যদি সামনাসামনি আসেন তখন বুঝতে পারবেন জায়গাটা আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে। আল্লাহর সৃষ্টি দেখতে দেখতে আমরা এখন ঝর্ণায় পৌঁছে গেছি। আল্লাহর সৃষ্টি যে কতটা নিখুঁত সুন্দর আপনি ঘোরাঘুরি না করলে বুঝতে পারবেন না। পৃথিবীটাকে ঘুরে আপনি দেখলে তখনই বুঝতে পারবেন পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ সাজিয়ে রাখছেন। রাঙামাটি আমরা যে ঝর্ণাটায় আসছি সেটা সম্পর্কে আপনাদের কিছু বলা যাক। আমরা যে ঝর্ণাটায় আসছি সেটার নাম আছে সুবলং ঝর্ণা। রাঙামাটির বারকল এলাকায় এটা অবস্থিত। এখানে যাওয়ার বিশেষত্ব হলো মূলত কাপ্তাই লেকের পানিপথে নৌকা বা স্পিড বোটে যেতে হয়। আমি এখন ঝর্ণার কাছে ছুটে যাচ্ছি খুবই এক্সাইটেড নিয়ে, কারণ প্রতিটা ম্যাক্সিমাম মানুষই ঝর্ণায় আকর্ষণ থাকে। আর আমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার পাহাড়, ঝর্ণা, সাগর কোনটা পছন্দ, আমি বলবো সবই পছন্দ, সবই আমার ফেভারিট, কোনোটা চেয়ে কোনোটা কম না।
আমরা খুবই ঝর্ণার কাছে চলে আসছি। ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে এখান থেকেই। ঝর্ণায় যতটা মানুষ আশা করছিলাম তার থেকে এসে দেখে অনেকটাই বেশি। বললাম না, সবাই ঝর্ণার প্রতি আকৃষ্ট থাকবে, আর কিছুতে থাক বা না থাক। আর একদমই দেরি না করে ঝর্ণার ছোঁয়া পেতে নিচে নেমে পড়লাম। ঝর্ণার কাছে এসে গেলাম। বর্ষাকালে পানির প্রবাহ অনেক বেড়ে যায় এবং তখন ঝর্ণাটি সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। ঝর্ণার পানির ছিটে এসে গায়ে পড়ছে, চারপাশটা শুধু পানির শব্দ আর প্রকৃতির সৌন্দর্য। এই মুহূর্তটা আসলে ক্যামেরায় যতটা সুন্দর, সামনে থেকে অনুভব করলে তার চেয়েও বেশি সুন্দর। পানির প্রতিটা ফোঁটা এসে ছুঁয়ে যাচ্ছে আর মুহূর্তটা হয়ে উঠছে আরো সুন্দর। আপনাদের ঝর্ণার পানির গর্জনটা শোনানো যাক। গোসলটা আজকে একটু বেশি করে ফেলছি, মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। ঝর্ণার পানি অনেক ঠান্ডা ছিল, তো এখন গোসল করে বোর্ডে ফিরতেছি। তো বোর্ডে এসে জামা কাপড় চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে এখন আমরা রওনা হলাম দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো দুপুরের খাবার খাওয়া শেষ হলে তারপর আমরা চলে যাব সেই ঝুলন্ত ব্রিজ রাঙামাটির। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে দুপুরের রওনা দিয়ে দিলাম রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। রাঙামাটির সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজের কাছে পৌঁছাই গেছি। তো বোট থেকে নেমে ঝুলন্ত ব্রিজের দিকে আগাচ্ছি, উঠতে যাচ্ছি এখন এই ঝুলন্ত ব্রিজের উপর।
এই ঝুলন্ত বৃষ্টি রাঙামাটির অন্যতম প্রতীক। 375 ফুট দীর্ঘ এই ঝুলন্ত বৃষ্টি বাংলাদেশের পর্যটন কর্পোরেশন 1976 সালে নির্মাণ করে। ব্রিজের উপর উঠে আমি হতবাক হয়ে গেলাম। মানুষ কমন সেন্সের খুবই অভাব দেখতেছিলাম। একটা পিক ভিডিও করতেছি, হঠাৎ করে যে যেরকম যে যার মতো যে পারছে সে ঢুকে যাচ্ছে অন্য পিক ভিডিওর মধ্যে। একটা কেউ যে একটু সুন্দর করে একটা পিক ভিডিও নিবে, শ্যুট নিবে, তো সেটা হচ্ছিল না। এতটা ছিল ওখানে লোকজন। দুই পাহাড়ের মাঝখানে তৈরি এই সেতু থেকে কাপ্তাই হ্রদ ও পাহাড়ের দৃশ্য দেখা যায়। বর্তমানে এটি রাঙামাটির পরিচিতি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখন ঝুলন্ত ব্রিজ পার হয়ে উঠে যাচ্ছি আদিবাসীদের দোকানগুলো দেখতে। আদিবাসীদের দোকানগুলো ভিজিট করে এখন আবার ফিরে আসছি রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজে। আপনারা যে ব্রিজটি দেখছেন, এটা কিন্তু শুধু একটি দর্শনীয় সেতু নয়। 1976 সালে নির্মিত এই 375 ফুট দীর্ঘ ঝুলন্ত ব্রিজ আজ রাঙামাটির অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ করে ডিরেক্ট চলে আসলাম পলওয়েল পার্ক। আমাদের বিকালটা কাটতেছে পলওয়েল পার্কে। পলওয়েল পার্কে আপনাকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। পার্ক তুলনামূলক আধুনিক পর্যটন স্পট। পাওয়া তথ্য অনুযায়ী 1995 সালের দিকে শহরের ডিসি বাংলা পার্কের পাশে এটি গড়ে তোলা হয়। কাপ্তাই লেকের পাশে পাহাড়কে ঘিরে তৈরি এই জায়গাটি পরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এখন পলওয়েল পার্কে একটু ঘুরে দেখছি। জায়গাটা পরিবেশটা বেশ শান্ত। চারপাশটা দেখতে দেখতে মনে হচ্ছে আজকের দিনটা একটু অন্যরকম ভাবেই কাটছে। পাহাড়ের শহরে এসে এমন একটা বিকেল কে না চাইবে, একটু হাঁটাহাঁটি, একটু প্রকৃতি আর নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করা। পথটা হয়তো খুব দীর্ঘ নয়, কিন্তু এই পথের প্রতিটা মুহূর্ত মনে রাখার মতো। চারপাশে প্রকৃতি আর কাছের মানুষগুলোকে নিয়ে আজকের এই সময়টুকু যেন একটু থেমেই থাকুক। শেষ বিকেলের আলোয় পলওয়েল পার্কটা যেন আরো সুন্দর হয়ে উঠছে। দিনটা শেষের দিকে, কিন্তু এই বিকেলটা মনে রাখার মতো।
কিছু বিকেল শেষ হয়ে যায়, কিন্তু তার অনুভূতিটা থেকে যায় অনেক দিন। সূর্যটা ডুবে যাচ্ছে, চারপাশ ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, আর আমরা শুধু মুহূর্তটা উপভোগ করছি। হয়তো এই বিকেলটা আর কখনো ঠিক এমনভাবে ফিরে আসবে না, তাই স্মৃতির পাতায় রেখে দিচ্ছি। বিকেলের আলোটা হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে সন্ধ্যা নামছে পলোয়াল পার্কে। আকাশে শেষ আলোর ছোঁয়া আর চারপাশে সন্ধ্যার নীরবতা। দিনটা শেষ করার জন্য এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি বা হতে পারে। কিছু বিকেল শেষ হয়ে যায়, কিন্তু তার অনুভূতিটা থেকে যায় অনেক দিন। শেষ আলোটুকু যখন হারিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে আজকের দিনটা খুবই সুন্দর, সত্যি অনেক অমায়িক, মনে রাখার মতো ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, ঘুরতে থাকো আর জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।